শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 2041 সালে জনসংখ্যার 50% হবে অনুপ্রবেশকারী, বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসামের গুয়াহাটির মালিগাঁওয়ে মোবাইল চার্জ দিয়ে মা ও মেয়ে ঘুমিয়েছিলেন। বিছানায় রাখা ছিল মোবাইল ফোন। হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে মোবাইল বিস্ফোরণ হয় এবং বিছানায় আগুন লেগে যায়। ঘটনায় প্রাণ হারান মা ও মেয়ে। আবারও বিমান দুর্ঘটনা, মৃত্যু 49 জন যাত্রী সকলের। বিস্তারিত প্রতিবেদনে। পরবর্তী উপরাষ্ট্রপতি হবেন বিজেপি থেকে, কোন শরিক দল নয়, চূড়ান্ত করে ফেলল গেরুয়া শিবির। এবং অসমের বঙ্গাইগাঁওয়ে এক সরকারি ইঞ্জিনিয়ারকে ভুয়া নকল বিল বানানোর জন্য চাপ সৃষ্টি করায় প্রবল মানসিক চাপে শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন মহিলা। গ্রেফতার 2। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, 2041 সালে জনসংখ্যার 50% হবে অনুপ্রবেশকারী, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2041 সালের মধ্যে অসমের মোট জনসংখ্যার 50% পৌঁছে যাবে অনুপ্রবেশকারী। এটা আমার নিজের দেওয়া তথ্য নয়, জনগণনার প্রবণতা যাচাই করে কথাগুলি বলেছি। বুধবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অনুপ্রবেশকারীরা রাজ্যের এতটা জমি দখল করে নিয়েছে যা তিনি হয়তো গোটা জীবনে লড়াই করেও সেটা মুক্ত করতে পারবে না। বুধবার ডিব্রুগড়ে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিকের সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 2011 সালের জনগণনার হিসাব বলেছে অসমে 34% মুসলমান, এর মধ্যে 3% হবেন অসমের আদি বাসিন্দা মুসলমান। এই সংখ্যা বাদ দিলে মোট অনুপ্রবেশকারীর সংখ্যা দাঁড়াবে 31%। 2021 সালে জনগণনা হয়নি, তবে 2031 এবং 41 জনগণনা হবে। বিগত বছরগুলিতে অনুপ্রবেশকারী মুসলমানের সংখ্যা যেভাবে বেড়েছে, আমার মনে হয় 2041 সাল পর্যন্ত অসমের জনসংখ্যার 50% দাঁড়াবে অনুপ্রবেশকারীরাই। এটা চিন্তার বিষয়। এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা সমস্যা দেখা দেবে। এর মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যের সুরক্ষিত বনাঞ্চল এবং আদিবাসীর জমি জবরদখল। দুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী 10 বছরে অসমের আদিবাসীরা হিন্দুরা সংখ্যালঘু হতে চলেছেন, তবে এটা প্রাকৃতিক পদ্ধতিতে হচ্ছে না। এর পেছনে চলছে এক বিরাট চক্রান্ত। 12 জুলাই গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর তিনি বলেন, গত কয়েক বছরে একটা বিষয় লক্ষ্য করে গেছে, যেখানে আদিবাসীরা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে হঠাৎ করে অনুপ্রবেশ বাড়তে শুরু করে। একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের লোকের সংখ্যা হঠাৎ বাড়তে শুরু করে। তারা জমি দখল করে এবং রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করার চেষ্টায় সক্রিয় হয়ে ওঠে। এটা সাধারণ ঘটনা নয়, এর পেছনে রয়েছে এক আন্তর্জাতিক চক্রান্ত। এ মাসের প্রথম সপ্তাহ থেকে এক বড়সড় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীতে আরো কয়েকটি বড় মাপের অভিযান হবে। মুখ্যমন্ত্রী জানান, গত 4 বছরে আসাম সরকার 1,29,000 বিঘা জমি অনুপ্রবেশকারীদের দখল থেকে মুক্ত করেছে, তবে এখন প্রায় 29 লক্ষ বিঘা জমি তাদের দখলে রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটা একদিনে হয়নি, ধীরে ধীরে বিষয়টি এগিয়ে গেছে এবং অতীতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দল এবং বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। আমরা 2021 সাল থেকে এর বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আমাদের আটকাতে এবং ভয় দেখাতে বহু চেষ্টা করা হয়েছে। আমরা থেমে যাইনি এবং আমাদের অভিযান আগামীতেও থামবে না। অপরদিকে আসামের গুয়াহাটির মালিগাঁওয়ে মোবাইল চার্জ দিয়ে মা ও মেয়ে ঘুমিয়েছিলেন। বিছানায় রাখা ছিল মোবাইল ফোন। হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে মোবাইল বিস্ফোরণ হয় এবং বিছানায় আগুন লেগে যায়। ঘটনায় প্রাণ হারান মা ও মেয়ে। গুয়াহাটির মালিগাঁওয়ের কামাখ্যানগরে এক করুণ ঘটনা ঘটেছে। রাতে শর্ট সার্কিটের ফলে বিছানাতেই প্রাণ হারালেন মা ও মেয়ে। মৃতরা হলেন মা দীপশিকা চক্রবর্তী এবং মেয়ে শর্মিষ্ঠা চক্রবর্তী। জানা গেছে, রাতে মা ও মেয়ে একই ঘরে মোবাইল ফোন ও ট্যাবলেট চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন।
চার্জ দেওয়ার সময় মোবাইল ফোন ও ট্যাবলেট বিছানাতেই রাখা ছিল। সেই সময় বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে মোবাইল ফোন এবং ট্যাবলেট বিস্ফোরিত হয়। অন্যদিকে ঘরের ভেতরে চলছিল এসিও। বিদ্যুতের শর্ট সার্কিটের পর বিছানায় আগুন লেগে যায়। সেইভাবে মর্মান্তিকভাবে প্রাণ হারান মা ও মেয়ে। জানা গেছে পরিবারে মোট 4 জন সদস্য ছিলেন। দীপশিখা ও সুব্রতর বড় মেয়ে ছিলেন শর্মিষ্ঠা চক্রবর্তী এবং ছোট মেয়ের নাম ছিল শ্রেয়শ্রী চক্রবর্তী। অন্যদিকে বাড়ির আরেকটি ঘরে ঘুমাচ্ছিলেন বাবা সুব্রত চক্রবর্তী। জানা গেছে বেঙ্গালুরুর একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন শর্মিষ্ঠা চক্রবর্তী এবং ওয়ার্ক ফ্রম হোম করেছিলেন তিনি। মা দীপশিখা ছিলেন সঙ্গীত শিক্ষিকা। ইতিমধ্যে পুলিশ মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আসামের মালিগাঁওয়ের কামাখ্যানগরের বাইলেন 4 এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আংশিক আহত হয়েছেন বাবা সুব্রত চক্রবর্তীও। আহত বাবাকে জিএমসিএইচ এ ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জালুকবাড়ি পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ দল। অপরদিকে আবারও বিমানে দুর্ঘটনা। এবার বিমান দুর্ঘটনায় সব যাত্রী অর্থাৎ 49 জন যাত্রী মৃত্যু। নিখোঁজ রাশিয়ানে বিমানে ভেঙে পড়ল, মৃত্যু সবারই। দেশ বিদেশে বিমান দুর্ঘটনা বেড়েই চলেছে। একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ রাশিয়ান বিমান ভেঙে পড়ার কথা জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। জানা গেছে ওই বিমানের ক্রু যাত্রী সকলেই মৃত্যু হয়েছে। সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের বিমান। এই বিমানের গন্তব্যস্থল ছিল রাশিয়ার আমুর প্রদেশের টিঙ্গা। তবে মাঝপথ থেকে আর খোঁজ মিলছিল না যাত্রী কর্মী সহ বিমানটির। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, নিখোঁজ বিমানে তল্লাশিতে নেমে খোঁজ মিলেছে। তল্লাশিতে নিযুক্ত একটি হেলিকপ্টার ওই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে ওই বিমানে থাকা কর্মী সহ 49 জন যাত্রীর কেউ আর বেঁচে নেই, সবারই মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যে উল্লেখ করে রয়টার্স জানিয়েছেন, বৃহস্পতিবার পূর্ব আমুর অঞ্চলে ওই বিমানটি ভেঙে পড়ে। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে খোঁজ মিলছিল না। এই বিমান দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় গভর্নর বেসিলি অলরড জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুসারে 5 শিশু এবং 6 জন ক্রু সদস্য সহ 43 জন যাত্রী ছিলেন এই বিমানে। রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে যে যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষের একটি উদ্ধারকারী হেলিকপ্টার দ্বারা শনাক্ত করা হয়েছে। অপরদিকে পরবর্তী উপরাষ্ট্রপতি হবেন বিজেপি থেকে, কোনো শরিক দল নয়। চূড়ান্ত করে ফেলল গেরুয়া শিবির। একদিকে যখন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলেছে, তারই মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নিয়ে অঙ্ক কষা শুরু করেছে বিজেপি। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল এবার উপরাষ্ট্রপতি এনডিএ শারিক দলগুলি কোনো বর্ষীয়ান নেতাকে বসানো হতে পারে, কিন্তু বিজেপির সূত্র সে সম্ভাবনা খারিজ করে দিচ্ছে। সূত্রের দাবি উপরাষ্ট্রপতি হিসাবে এমন কাউকে বাছা হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পর্কযুক্ত। জোট রাজনীতিতে শরিকদের খুশি করার জন্য ওই পদটি কোনো শরিক দলকে উপহার দিতে পারে বিজেপি। রাজধানীর আলিন্দের 2 দিন ধরেই এ নিয়ে জল্পনা চলেছে। শোনা যাচ্ছিল বর্তমানে রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংহকে উপরাষ্ট্রপতি করা হতে পারে। কোনো কোনো মহল থেকে ভাসানো হচ্ছে নীতিশ কুমারের নামও। আবার বর্ষীয়ান নেতার নাম জেডিইউ থেকে নেতারাম নাথ ঠাকুর। সবটাই বিহার বুথের অঙ্ক মাথায় রেখে। কিন্তু গেরুয়া শিবির সূত্র বলেছে, কোন শরিক দলের জন্য উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়তে রাজি নয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ সংসদীয় রাজনীতিতে রাজ্যসভার চেয়ারম্যান পদটি গুরুত্ব অপরিসীম। ওই পদে দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এবং বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পর্কযুক্ত কোন নেতাকেই বসানো হতে পারে। বিজেপি সেই নেতা বাঁচতেই পারে বিহার বা দক্ষিণ ভারত থেকে, তবে তিনি কোন শারিক দলের সদস্য হবেন না, সেটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় উপরাষ্ট্রপতি হিসাবে কাকে গেরুয়া শিবির থেকে বাঁচানো হয়। দেশের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি পদ ফাঁকা রাখা যায় না। ওই পদে শূন্য হলে দ্রুত নির্বাচন করাতে হয়। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। 23 জুলাই বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেখানে জানানো হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। নির্বাচনের কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান ইলেকটোরাল কলেজ তৈরির কাজ চলেছে। লোকসভা এবং রাজ্যসভা নির্বাচিত এবং মনোনীত সাংসদদের নিয়ে ইলেকটোরাল কলেজ গঠিত হয়। এখন পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কাজ চলেছে দ্রুত। সুষ্ঠু নির্বাচনের জন্য অতীতের উপরাষ্ট্রপতি নির্বাচনের তথ্যাবলি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।